বাপরে বাপ, কতক্ষণে যে স্কুলে পৌঁছাবো কে জানে। এত গরম, তার উপর চড়া রোদ্দুর। উফ, আমি আর পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। আজ তো খুব কষ্ট হচ্ছে। সোহানার বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে সে খুব হাঁপিয়ে যাচ্ছিল। স্কুলে আসার সময় সোহানা রোজ বাস, অটোরিকশা বা কিছু না কিছু সাহায্য নিত, কিন্তু আজ কিছু না পাওয়ায় তাকে হেঁটে হেঁটে এতটা পথ আসতে হচ্ছে। সোহানা যেমন করেই হোক স্কুলে পৌঁছায়। এসে বেঞ্চে মাথা গুজে বসে পড়ে। তাকে দেখে তার বেশ কয়েকটা বন্ধু তার কাছে এসে বলে, এই সোহানা, সোহানা, কি হয়েছে তোর? তুই এরকম ভাবে বসে আছিস কেন? তোর শরীর কি অসুস্থ? কি রে, তোর কি কিছু অসুবিধা হচ্ছে? তোর কি শরীর খারাপ লাগছে? তোর এতই শরীর খারাপ লাগছে তাহলে তুই স্কুলে আসলি কেন? কি রে সোহানা, চুপ করে রয়েছিস কেন? কিছু তো বল, কি হয়েছে তোর? তারা যখন এইসব কথা সোহানাকে বলছিল তখনই তাদের পেছনে তৃষা ম্যাডাম চলে আসে। বেঞ্চের সামনে ভিড় দেখে বলে, এই তোমরা এরকম সামনে ভিড় করে রয়েছো কেন? দেখতে পাচ্ছ না আমি ক্লাসে এসেছি? যাও, যে যার যার সিটে গিয়ে বসো। সোহানা, তোমার কি শরীর অসুস্থ? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার শরীর অসুস্থ। এই জবা, যাও তো, বোতলে করে জল নিয়ে ওকে দাও। ম্যাডামের কথা মতো জবা এক বোতল জল এনে সোহানাকে দেয়। তখন সোহানা চোখে মুখে জল ছিটিয়ে এবং কিছুটা জল খেয়ে আবারও বেঞ্চে বসে পড়ে। তখন আবারও তাকে ম্যাডাম জিজ্ঞাসা করে, কি ব্যাপার সোহানা, তোমার কি শরীর খুব অসুস্থ বলে মনে হচ্ছে? তাহলে আজ তুমি স্কুলে আসলে কেন? তোমার কাছে ফোন নাম্বার আছে তো, বাড়িতে ফোন করো আর তোমার মা বাবাকে আসতে বলো। সোহানা ম্যাডামের মুখে মা বাবার কথা শুনে চমকে ওঠে। তখন সে বলে, না না ম্যাডাম, আমি ঠিক আছি। আসলে এতটা পথ হেঁটে আসলাম তো, তাই আর কি, একটু শরীর খারাপ লাগছে। দেখো, যদি খুব শরীর অসুস্থ বলে মনে হয় তাহলে বাড়িতে ফোন করো আর কাউকে নিয়ে যেতে বলো। না না ম্যাডাম, আমি এখন ঠিক আছি, আপনি ক্লাস করান। সোহানার কথা শুনে তৃষা ম্যাডাম আর কিছু না বলে ক্লাস করাতে শুরু করে। বেশ কিছু মিনিট ক্লাস করাবার পর হঠাৎ করে সোহানা বমি করতে শুরু করে। সেই দেখে ম্যাডাম একটু রাগে চিৎকার করে বলে, এ মা, তোমাকে তো আমি আগেই বললাম যদি শরীর বেশি অসুস্থ লাগে তাহলে তুমি গার্জেনকে ফোন করো আর এসে নিয়ে যেতে বলো। এখন তুমি ক্লাসে ডিস্টার্ব করছো, তোমার জন্য পড়াটাই নষ্ট হচ্ছে। যাও অফিস রুমে, ফোন আছে, ওখান থেকে তুমি তোমার গার্জেনকে ফোন করো আর আসতে বলো। ম্যাডামের কথা শুনে সোহানা অফিস রুমে গিয়ে ফোন করে। তারপর আবারও সে ক্লাসে ব্যাগ নিতে আসে। টিনা, জবা, তোমরা দুজনে গিয়ে সোহানাকে একটু এগিয়ে দিয়ে আসো সামনের গেট পর্যন্ত, আর ওর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, আমরা রেখে আসছি। এই বলে টিনা ও জবা সোহানাকে সামনের গেট পর্যন্ত ছাড়তে যায়। কিছুক্ষণ পরে তারা দেখে যে একটা ছেলে বাইক নিয়ে আসে। সোহানা ওই ছেলেটার সঙ্গে বাইকে করে চলে যায়। এইসব দেখে টিনা ও জবা তৃষা ম্যাডামের কাছে গিয়ে বলে, ম্যাডাম, সোহানাকে আমরা যখন রাখতে গিয়েছিলাম তখন দেখলাম ওর বাড়ি থেকে ওর মা বাবা আসেনি। ও তো একটা অচেনা অজানা ছেলের বাইকে করে চলে গেল। হ্যাঁ ম্যাডাম, আমিও দেখেছি ছেলেটাকে, আমরা চিনি না আর কোনোদিনও দেখিনি, তাই আপনাকে বলতে এলাম। টিনা ও জবার কথা শুনে তৃষা ম্যাডাম মনে মনে ভাবে, আমি যেটা ভাবছিলাম তাহলে কি সেটাই ঠিক? এর পেছনে কি অন্য কোনো রহস্য রয়েছে? সোহানার এরকম শরীর খারাপের লক্ষণ দেখে তো একটা কথাই মাথায় আসছে, কিন্তু আমি ঠিক শিওর হতে পারছি না। ঠিক আছে, তোমরা তোমাদের ক্লাসে যাও, কালকে ও যখন স্কুলে আসবে তখন আমি ওকে জিজ্ঞেস করে নেব। ম্যাডামের কথা শুনে টিনা ও জবা সেখান থেকে চলে আসে। পরের দিন যখন সোহানা স্কুলে আসে তখন ম্যাডাম তাকে ডেকে বলে, সোহানা, এই সোহানা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু অফিস রুমে এসো। তৃষা ম্যাডামের কথা মতো সোহানা ম্যাডামের সঙ্গে অফিস রুমে যায়। তখন ম্যাডাম তাকে বলে, সোহানা, তুমি কি আমাদের কাছে কিছু লুকাচ্ছ? সত্যিটা বলো তো, কি হয়েছে? তোমার শরীর অসুস্থর কারণটা কি? ম্যাডামের মুখে এই কথা শুনে সোহানা একটু ভয় পেয়ে যায়। তখন সে কাঁপতে কাঁপতে বলে, কই ম্যাডাম, আজ তো আমার শরীর একদমই ঠিক আছে, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। কালকে যে ছেলেটার বাইকের পেছনে করে তুমি গেলে সেই ছেলেটা কে হয় তোমার? আমি তো তোমার গার্জেনকে ফোন করতে বলেছিলাম, তুমি অন্যজনকে ফোন করে কেন ডেকেছো? আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কে দায়ী হতো? সবাই তো স্কুলের শিক্ষক শিক্ষিকার উপরই আঙুল তুলতো, সবাই বলতো যে আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছিলাম। সোহানা, আজ তোমাকে সত্যিটা বলতেই হবে।
সত্যিটা আসলে কি বলো আমাকে। ম্যাডামের মুখে এ কথা শুনে সোহানা খুব কান্নাকাটি করতে থাকে। তখন সোহানা কাঁদতে কাঁদতে তার সব ঘটনা খুলে বলে। প্রায় 1 বছর আগের ঘটনা। সোহানা তার মা মালিনী দেবী এবং তার বাবা রাকেশ বাবুর সঙ্গে শ্যামপুর গ্রামে বসবাস করত। সোহানার বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করত। তার মা বাবার সঙ্গে খুবই হাসি খুশি ভাবে বসবাস করছিল। তখন সোহানা ক্লাস 9-এ পড়তো। সোহানা ছোটবেলা থেকেই পড়াশোনার দিকে খুবই আগ্রহী ছিল। সে প্রতি বছরই খুব ভালো রেজাল্ট করত। সোহানা বেশ লম্বা চওড়া ছিল, কিন্তু তার বয়স বেশি ছিল না। এমনই একদিন সোহানা তার মায়ের সঙ্গে সংসারের কাজে সাহায্য করছিল। তখনই তাদের বাড়িতে তার ছোট্ট মাসি কোহলি আসে। দিদি, কি রে, কেমন আছিস তোরা? তোদের কতদিন পর দেখছি। আরে কোহলি যে, আয় আয় ভিতরে আয়। আমরা তো ভালোই আছি, তুই কেমন আছিস? হ্যাঁ রে দিদি, আমরাও সকলে ভালো আছি। আসলে তোদের অনেক দিন হলো দেখিনি তো, তাই দেখতে খুব ইচ্ছে করছিল, তাই আজ আমি একাই চলে আসলাম। সোহানা, তুই কত বড় হয়ে গেছিস। বাবা রে বাবা, তুই যে দেখি আমার থেকেও লম্বা হয়ে গেছিস। তুই অনেকদিন পরে দেখছিস তো, তাই এত বড় বলে মনে হচ্ছে। কোয়েলি, তুই সোহানার সঙ্গে কথা বল, আমি তোর জন্য কিছু নাস্তা নিয়ে আসছি। এই বলে মালিনী দেবী রান্নাঘরে চলে যায়। তখন সোহানার ছোট্ট মাসি সোহানাকে বলে, সোহানা, ছোটবেলায় তো তোকে আমি কুলেই নিতে পারতাম না। তুই কত মোটা ছিলিস, আর এখন অনেকটা রোগা হয়ে গেছিস। মাসি, প্রিয়া দিদি কেমন আছে? মাসি, তুমি কিন্তু এটা একদমই ঠিক করলে না। এত তাড়াতাড়ি কেউ কি কারো মেয়ের বিয়ে দিয়ে দেয় বলো? তুমি প্রিয়া দিদির বিয়ে দিয়ে খুব বড় ভুল করেছো। আমার থেকে আমার বন্ধুটাকে কেড়ে নিলে। সোহানার কথা শেষ হতে না হতেই তখন সেখানে তার মা চলে এসে বলে, সোহানা, তুই কি সব উল্টোপাল্টা কথা বলছিস? তোর মাসি যা করেছে ভালোই করেছে, প্রিয়ার ভালোর জন্যই করেছে। আর তাছাড়া গ্রামে তো এটাই নিয়ম, মেয়ে একটু বড় হলেই তার বিয়ে দেবার চিন্তা ভাবনা করে। আমি ভাবছি তোর বিয়ের কাজটাও তাড়াতাড়ি সেরে ফেলবো। মা, আমি তো এখন মাত্র 9-এ পড়ি, আর তুমি এখন আমার বিয়ের কথা চিন্তা ভাবনা করছো? তোমার কি আর কোনো কাজ নেই আমার বিয়ের কথা ভাবা ছাড়া? মা দেখো, আমি তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি, আমি এখন বিয়ে করব না। আমি এখন পড়াশোনা করতে চাই। সোহানা, তোর মা তো তোর ভালোর জন্যই বলেছে। তুই যদি আরো কিছুদিন পর বিয়ে করিস, তাহলে গ্রামের সকলে ভাববে তোর হয়তো কিছু প্রবলেম আছে। তখন গ্রামের সকলেই তোর সাথে সাথে তোর মা বাবাকে কথা শোনাবে। দেখো মাসি, গ্রামের লোক যে যাই বলুক না কেন, তাতে আমার কোনো কিছুই আসে যায় না। আমি এখন বিয়ে করব না, আমি শুধু পড়াশোনা করতে চাই। এই বলে সোহানা সেখান থেকে চলে যায়। তখন কোয়েলি তার দিদিকে বলে, দিদি, ও তো এখনো ছোট, ও এইসব কথা কিছু বুঝতে পারবে না। যখন ও বুঝতে পারবে তখন ভাববে যে আমরা ওর ভালোর জন্য বিয়েটা দিয়েছি। কিন্তু তুই বেশি দেরি করিস না, ওর বিয়েটা দিয়েই দে। এরকম ভাবে তার দিদির সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন মালিনী দেবী সোহানার বাবাকে বলে, কি গো শুনছো, এবার তো মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখো। মেয়েটাকে তো এবার বিয়ে দিতে হবে। আর কতদিন এরকম ভাবে বাড়িতে ফেলে রাখবো? আরে গিন্নি, তুমি বলবে তার আগেই তো আমি পাত্র দেখা শুরু করে দিয়েছি। পাশের গ্রামেই একটা পাত্র দেখেছি, পাত্রের নাম হলো কৌশিক। আমি ভাবছি কৌশিকের সঙ্গে আমাদের সোহানার বিয়ের কাজটা সেরে ফেলবো। রাকেশ বাবুর মুখে এই কথা শুনে মালিনী দেবী খুব খুশি হয়ে যায়। দেখতে দেখতেই তাদের বিয়ের দিনও চলে আসে। সোহানা তার মা বাবাকে বিয়ে করবে না বলে অনেক বুঝিয়েছিল, কিন্তু তার মা বাবা কিছুতেই কোনো কথা শোনেনি। জোর করে কৌশিকের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। বিয়ে করে সোহানা কৌশিকের সঙ্গে তার বাড়িতে যায়। প্রথম রাতেই সোহানা খুব কান্নাকাটি করছিল। সেই দেখে কৌশিক তাকে বলে, কি ব্যাপার, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে বলো? তুমি তো আমার জীবনটা পুরো নষ্ট করে দিলে। কি দরকার ছিল এখন বিয়ে করার? তুমি তোমার ফ্যামিলিকে বোঝাতে পারলে না, বলতে পারলে না? আমি তো আমার ফ্যামিলিকে কতবার বললাম, কত করে বোঝালাম, কিন্তু আমার কথা কেউ শুনেও শুনতে পেল না। দেখো, আমি ওই বিয়েটা করতে রাজি ছিলাম না। আমার বাবা মা জোর করে আমার এই বিয়েটা দিয়েছে। আমি অনেকবার বারণ করেছিলাম, কিন্তু আমার বাবা মা কোনো কথাই শোনেনি। তুমিও আমার মতো পড়াশোনা করতে চাও, তাই তো? তাহলে চলো আমরা এখান থেকে শহরে চলে যাই। ওখানে গিয়ে আমরা দুজন বন্ধুর মতো থাকবো আর পড়াশোনা করব। সেদিন রাতারাতির মধ্যেই সোহানা আর কৌশিক দুজনেই ব্যাগপত্র গুছিয়ে শহরে চলে আসেন। সেদিন থেকে তারা দুজনে একই রুমে বসবাস করতে থাকে। এইসব কথা সোহানা তিশা ম্যাডামকে শোনাচ্ছিল, আর সে খুব কান্নাকাটি করছিল।
এবং সে খুব ভেঙে পড়ছিল। তখন ম্যাডাম তাকে অনেকটা সাহস দেয় এবং তার পাশে থাকবে বলে কথা দেয়। এরকমভাবে দেখতে দেখতে প্রায় 8 মাস কেটে যায়। গর্ভবতী অবস্থায় সোহানা তার মাধ্যমিকের এক্সাম দিতে আসে এবং তখনই হঠাৎ করে তার প্রসব যন্ত্রণা শুরু হয়। তখন স্কুলের সব ম্যাডামরা তাকে অন্য খালি ক্লাসরুমে নিয়ে যায় এবং সেখানে সে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। স্কুলের সব টিচাররা সোহানার মা বাবাকে ফোন করে ডাকে। প্রায় 2 দিন পর সোহানার মা বাবা শহরে স্কুলে আসেন। আপনারা কি মানুষ, এত ছোট একটা বাচ্চা মেয়ের বিয়ে দিয়ে দিলেন? এখন তো ওদের পড়াশোনা করার বয়স, আর আপনারা ওদের বিয়ে দিয়ে দিয়েছেন। দেখুন, আজ যদি আপনার মেয়ের কিছু হয়ে যেত তাহলে দায়ীটা কে হতো? ম্যাডামের মুখে কথাবার্তা শুনে সোহানার মা বাবা তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং তখন তারা সোহানার কাছে ক্ষমা চেয়ে নেয়। সোহানা ও কৌশিককে বাড়িতে ফিরে যাবার জন্য অনুরোধ করে। তখন তারা রাজি হয়ে যায় এবং যাবার সময় সোহানা ম্যাডামকে বলে, ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনি আমার পাশে না থাকতেন তাহলে আমি কোথায় যেতাম, কি করতাম কিছুই জানি না। এটা তো আমার কর্তব্য। দেখুন, আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, বাল্যবিবাহ করা বন্ধ করুন এবং ছেলে মেয়েদের ইচ্ছের কথা জানার চেষ্টা করুন। নিজেদের ইচ্ছেগুলো তাদের উপর চাপিয়ে দেবেন না। এইসব বলার পর সোহানা তার মা বাবার সঙ্গে বাড়ি ফিরে আসেন। সেই দিনের পর থেকে সোহানা ও কৌশিক হাসি খুশিভাবে দিন কাটাতে থাকে।